বন্ধুরা, এই গল্পটি এমন এক ৯ বছরের শিশুকে নিয়ে যার শৈশব ছিল একেবারে নরকের মতো। কিন্তু সেই শিশু হার মানেনি, আর পরে পুরো পৃথিবীকে তার পদতলে নত করতে পেরেছিল। চলো দেখি কিভাবে। গল্পের শুরু ১১৭২ খ্রিস্টাব্দ থেকে। আমরা দেখি বর্তমান উত্তর পশ্চিম চীনের একটি অঞ্চল, যাকে সেই সময় ট্যাঙ্গুড কিংডম নামে ডাকা হতো। এই রাজ্য শাসন করত ট্যাঙ্গুড রাজবংশ। এখানকার বিস্তীর্ণ অঞ্চলে অনেক মঙ্গোলীয় উপজাতির দল বাস করত, যাদের নেতাকে বলা হতো খান। এই উপজাতিদের খানেরা সবসময় একে অপরের সঙ্গে বৈরিতায় লিপ্ত থাকত, কারণ সবাই ক্ষমতায় থাকতে চাইত। ফলে প্রায়ই তাদের মধ্যে যুদ্ধ হতো আর অনেক মানুষ মারা যেত। মঙ্গলদের জগতে কোনো নিয়মকানুন ছিল না, তাই তাদের অত্যন্ত দরকার ছিল একজন সুপ্রিম খান, যে তাদের সবাইকে একজোট করতে পারবে। এখন দৃশ্য বদলে আমরা দেখি একজন মানুষকে, তার নাম ইয়েশি। সে চীনের পশ্চিম পাশের একজন ছোটখাটো খান ছিল। সে তখন যাত্রায় বেরিয়েছিল, আর তার সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে তেমুজিন। আসলে ইয়েশি তার ছেলের জন্য একটা পাত্রী খুঁজতে বেরিয়েছিল। রাতে তারা তার বন্ধুর তাঁবুতে বিশ্রামের জন্য থামে। তেমুজিন যখন ঘোড়ার কাছে দাঁড়িয়েছিল, তখন একটি ছোট মেয়ে তার কাছে আসে। তার নাম ছিল বর্তে। সে তেমুজিনের নাম জিজ্ঞেস করে আর জানতে চায় সে এখানে কেন এসেছে। তেমুজিন নিজের নাম বলে এবং জানায় যে সে তার বাবার সঙ্গে নিজের জন্য স্ত্রী খুঁজতে এসেছে। তখন বর্তে বলে, তোমার আমার সঙ্গেই বিয়ে করা উচিত। এ কথা বলে সে চলে যায়। রাতে তেমুজিন যখন বাবার পাশে বসেছিল, তার বাবা বলে, আমি তোমার জন্য এমন মেয়ে চাই যে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী থেকে এসেছে। তাতেই তেমুজিন বলে, আমি নিজেই আমার বউ ঠিক করব। তার জেদের কাছে বাবা হার মানে এবং তাকে নিজের বন্ধুর গোত্র থেকে মেয়ে বাছাই করার অনুমতি দেয়। ভোরবেলায় তেমুজিনের বাবা গোত্রের সব মেয়েকে লাইন করিয়ে দাঁড় করান এবং তাদের পা খুঁটিয়ে দেখেন। তার বিশ্বাস ছিল যে মেয়ের পা শক্তিশালী সেই ভালোভাবে সংসার সামলাতে পারবে। তেমুজিন একে একে সব মেয়েকে দেখে আর শেষে বোর থেকে নিজের স্ত্রী হিসেবে বেছে নেয়। এরপর তাদের বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ের পরও পরের ৫ বছর তারা একসঙ্গে থাকতে পারত না। এটা ছিল তাদের গোত্রের নিয়ম। এদিকে তেমুজিন এবং তার বাবা ফেরার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে তেমুজিন বোর থেকে একটি নেকলেস উপহার দেয় এবং বলে যে খুব শিগগিরই সে তার কাছে ফিরে আসবে। এরপর তারা যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য থামে। সবাই একটু উত্তেজিত ছিল, কারণ তাদের সামনে আরেক খানের গোত্রের লোকেরা বসেছিল। কিছুক্ষণ পর সেই খানের একজন লোক ইয়েশিকে এক বাটিতে দুধ পাঠায়, যার মানে ছিল শান্তির বার্তা। ইয়েশি দুধ গ্রহণ করে এবং পাল্টা দুধ পাঠায়। ইয়েশির লোকেরা বলে যে দুধটা আগে কোনো দাসকে খাইয়ে দেখতে, কিন্তু ইয়েশি রাজি হয় না, কারণ সে সেই খানের ওপর বিশ্বাস দেখাতে চায়। তাই সে নিজেই দুধ পান করে। অন্য খানও ইয়েশির পাঠানো দুধ পান করে। কিছুক্ষণ পর তারা আবার যাত্রা শুরু করে। কিন্তু রাস্তার মাঝখানে হঠাৎ ইয়েশির শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে ঘোড়া থেকে পড়ে মারা যায়। বোঝা যায় যে সেই খান দুধে বিষ মিশিয়ে পাঠিয়েছিল। তেমুজিন বাবার কাছে ছুটে যায়, কিন্তু তার গোত্রের লোকেরা তাকে ফেলে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তাদের প্রথা ছিল তারা শুধু শক্তিশালী নেতাকে অনুসরণ করবে, আর যেহেতু রাজা ইয়েশি মারা গেছে, তারা নতুন রাজা খুঁজবে। তেমুজিন তারপর তার মায়ের সঙ্গে বাবার শেষকৃত্য সম্পন্ন করে। ইয়েশির যেসব ভেড়া ছাগল ছিল সবই তার নাম ছিল তার গুদাই। সে তেমুজিনকে দেখে বলেছিল, একদিন আমার ছেলে তোমাকে অবশ্যই খুঁজে বের করবে। তাদের গোত্রে একটি নিয়ম ছিল, কাউকে হত্যা করার আগে তার উচ্চতা রথের চাকার সাথে মেপে দেখা হতো, এবং তারা কখনোই শিশুদের হত্যা করত না। যখন তারগুদাই তেমুজিনের উচ্চতা রথের চাকার সাথে মাপে, তখন দেখা যায় তার উচ্চতা কম। সে তখনও শিশু ছিল, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারগুদাই তেমুজিনের মাকে বলে যায়, আগামী বছর আমি আবার আসব। তখন তেমুজিন বড় হবে এবং আমি তাকে মারব। কয়েক মাস পর প্রচণ্ড শীত নামে। তেমুজিনের লুকানোর আর কোনো জায়গা ছিল না। তখন তার বাবার কথা মনে পড়ে। দেবতা টেঙ্গরি বিপদের সময়ে সাহায্য করেন। এ কথা মনে রেখে সে গোপন পর্বতের দিকে যাত্রা শুরু করে। পথে বরফের ওপর হাঁটার সময় হঠাৎ বরফ ভেঙে যায়, আর সে ঠান্ডা পানির লেকের মধ্যে পড়ে যায়। প্রায় ডুবে যাওয়ার মতো পরিস্থিতিতে তার বয়সী এক ছেলে জামুকা তাকে টেনে তুলে বাঁচায়। জামুকা ও তার ভাই তেমুজিনকে তাদের ঘরে নিয়ে যায়, তাকে খাবার দেয়। তেমুজিন তাদের ধন্যবাদ জানায়
এরপর জামুকা ও তার ভাই নিজেদের হাতে কেটে রক্ত দুধে মিশিয়ে তেমুজিনকে পান করতে দেয়। এটি তাদের ভ্রাতৃত্বের শপথ ছিল। এভাবে তারা তিনজন রক্তের ভাই হয়ে যায়। পরদিন সকালে তারগুদাই তেমুজিনকে খুঁজতে সেখানে আসে। তার লোকেরা তেমুজিনকে ধরে নিয়ে যায়। আবার তার উচ্চতা রথের চাকার সাথে মাপা হয়। উচ্চতা আগের মতোই। তাই তাকে হত্যা না করে বন্দি করে রাখা হয় যতদিন না সে বড় হয়। ওই গোত্রে এক দয়ালু বৃদ্ধ ছিল। সে তেমুজিনকে খাবার দিত, তার ক্ষত সারাত। কয়েকদিন পর আবার উচ্চতা মাপা হয়, তবুও উচ্চতা আগের মতোই। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। সবাই তাঁবুতে আশ্রয় নেয়। সুযোগ বুঝে সেই বৃদ্ধ তেমুজিনকে বন্দিদশা থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তেমুজিন অনেক দূর দৌড়ে পালায়। তার গলায় ভারী কাঠের বাঁধন ছিল। কষ্ট করে সে পাহাড়ে পৌঁছে, যেখানে তার বাবা দেবতা টেংরির কথা বলেছিলেন। সেখানে সে প্রার্থনা করে। হঠাৎ সে দেখে একটি সাদা নেকড়ে। তারপরই গলার কাঠের বাঁধনটি নিজের থেকেই খুলে যায়। এখান থেকে গল্প কাঠ হয়ে খ্রিস্টাব্দ 1186 সালে আসে। এখন তেমুজিন একজন যুবক। তবুও সে বহু বছর ধরে তাতার গোত্রের লোকেদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। একদিন তারগুদায়ের লোকেরা আবার তাকে ধরে ফেলে। তাকে আবার সেই কাঠের বাঁধনে বেঁধে বন্দি করা হয়। এবার সে বড় হওয়ায় তার মৃত্যুর সম্ভাবনা বেশি ছিল। কিন্তু তারগুদাই তাকে তখনই মারে না। সে চেয়েছিল তেমুজিনকে তার সামনে জীবন ভিক্ষা চাইতে দেখতে। তেমুজিন বলে, আমি মরতেও পারি, কিন্তু তোমার সামনে ভিক্ষা চাইব না। এতে তারগুদাই রেগে যায় এবং তাকে কষ্ট দেওয়া শুরু করে। ওই সময় দেখা যায় আগে যে বৃদ্ধ তাকে সাহায্য করেছিল সে এখনও বেঁচে আছে। সে আবার তেমুজিনকে পানি দেয়। সন্ধ্যায় যখন সবাই ব্যস্ত ছিল, তারগুদাই একা তেমুজিনের কাছে আসে। এই সুযোগে তেমুজিন কাঠের বাঁধন ব্যবহার করে তাকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তারগুদাইকে হারিয়ে তেমুজিন এখন নিজেকে খান হবার জন্য প্রস্তুত বলে মনে করে। প্রথমে সে নিজের শৈশবের স্থি বোর্তের কাছে যায়। বোর্তে বড় হয়েছে এবং খুব সুন্দরও ছিল। সে বলে, আমি বহু বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। দুজন আবার একত্র হয়। কিছুদিন পর তেমুজিন তার মা ও বোনের সঙ্গে দেখা করতে যায়। তারা খুব খুশি হয়। কিন্তু একসময় অতীতের মতো আবার আক্রমণ হয়। যে গোত্র একসময় তার মাকে তুলে নিয়েছিল, এবার তারা বোর্ড থেকে ধরতে আসে। তেমুজিনও বোর্তে পালাতে চেষ্টা করে, কিন্তু বোর্তে একটি তীরের আঘাতে পড়ে যায় এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয়। দরবারের খান বোর্তেকে নিজের স্ত্রী করতে চেয়েছিল। তেমুজিন অবশ্যই তাকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু একা তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে সাহায্যের জন্য যায় তার পুরনো ভাই জামুকার কাছে। জামুকা তখন একটি শক্তিশালী গোত্রের নেতা ছিল। জামুকা সাহায্য করতে রাজি হয়, কিন্তু বলে, যুদ্ধের জন্য 1 বছর অপেক্ষা লাগবে। প্রথমে আমাকে আরও কিছু গোত্র নিজের অধীনে আনতে হবে। সময় পেরিয়ে 1 বছর শেষ হয়। তারপর 2 ভাই মিলিতভাবে আক্রমণ করে। তারা শত্রুদের পরাজিত করে, খানের মৃত্যু হয় এবং তার সম্প্রদায়কে নিজেদের সঙ্গে নিয়ে নেয়। একটি তাঁবুর ভিতরে বর্তে বসেছিল। সে তখন গর্ভবতী ছিল। তবুও তেমুজিন তাকে গ্রহণ করে এবং তাকে বাড়ি নিয়ে যায়। তেমুজিন নিজের জয়ের উৎসব পালন করছিল। তার সঙ্গে আরও অনেক লোক যোগ দিল, যারা বলল যে সম্পদ সে জিতেছে তা সবার মধ্যে ভাগ করে দেওয়া উচিত। তখন তেমুজিন মাত্র 10% সম্পদ নিজের কাছে রাখল এবং বাকি 90% সম্পদ সেখানকার সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিল। তেমুজিন যাদের মেরে ফেলতে বাধ্য হয়েছিল সেই সৈন্যদের পরিবারগুলোকেও সে কিছু সম্পদ দেয়, কারণ তারা লড়াই করে প্রাণ হারিয়েছিল। এদিকে জামুকার গোত্রের 2 জন লোক এইসব দেখে তেমুজিনের দলে যোগ দেয়। মঙ্গলদের নিয়ম ছিল তারা নিজেদের খান বা নেতা নিজেদের ইচ্ছায় বেছে নিতে পারে। জামুকা এটাকে আটকাতে পারত না, কিন্তু নিজের গোত্রের 2 সদস্য তেমুজিনের দিকে চলে যাওয়া দেখে জামুকার মনে তেমুজিনের প্রতি শত্রুতা জন্মায়। একদিন জামুকার লোকেরা দেখে তেমুজিনের লোকেরা তাদের ঘোড়া চুরি করছে। জামুকার লোক পালানোর চেষ্টা করতেই রাগের মাথায় তেমুজিনের সৈন্যরা ভুল করে তাদের হত্যা করে ফেলে। পরে তারা জানতে পারে মারা যাওয়া লোকদের একজন ছিল জামুকার বড় ভাই। খবরটি জামুকার কানে যেতেই সে কসম খায় সে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর জামুকা আশেপাশের বিভিন্ন উপজাতির নেতাদের সঙ্গে জোট গড়ে বড় একটি বাহিনী তৈরি করে এবং তেমুজিনের গোত্রে আক্রমণ করে। তেমুজিন জানত সংখ্যায় সে দুর্বল, তাই তার নারী ও শিশুদের নিরাপদে সরে যেতে বলে আর বাকি পুরুষদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। যুদ্ধে তেমুজিন পরাজিত হয় এবং জামুকা তাকে বন্দী করে। যদিও জামুকা তাকে একসময় ভাই বলে ডাকত, তবে এখন সে প্রতিশোধ নিতে চায়।
তাই সে তেমুজিনকে দাস বানিয়ে অন্য এক গোত্রে বিক্রি করে দেয়। সেখানে শাস্তি হিসেবে তেমুজিনকে অনেক দূরের মরুভূমি দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ পথ পেরিয়ে তারা একটি শহরে পৌঁছায় যা ট্যাঙ্গুট রাজবংশের শাসনাধীন ছিল। এখানে তেমুজিনকে বাজারে বসিয়ে রাখা হয় যাতে লোকজন তাকে দেখে হাসতে ও উপহাস করতে পারে। একজন বৌদ্ধ ভিক্ষু প্রতিদিন তাকে দেখতে আসত এবং তার প্রতি সহানুভূতি দেখিয়ে ক্ষমা চাইত। একদিন ভিক্ষুটি তেমুজিনের সঙ্গে একটি সমঝোতা করে, যদি তেমুজিন তার স্ত্রীকে খুঁজে দিতে পারে তবে সে জীবনে কখনো এই শহরকে ক্ষতি করবে না। ভিক্ষু তেমুজিনকে নিয়ে মরুভূমিতে স্ত্রীকে খুঁজতে বের হয়, কিন্তু প্রচণ্ড গরমে ভিক্ষু অচেতন হয়ে মৃত্যুবরণ করে। ভাগ্যক্রমে ভিক্ষুর স্ত্রী সেখানে এসে তার স্বামীর গলায় থাকা সেই নেকলেসটি খুঁজে পায় যা একসময় তেমুজিন তাকে দিয়েছিল। এতে সে বুঝতে পারে তেমুজিন এখনও জীবিত। এরপর সে শহরে গিয়ে তেমুজিনকে পিঁজরাবদ্ধ অবস্থায় খুঁজে পায়। সে পাহারাদারকে ঘুষ দিয়ে তেমুজিনকে মুক্ত করে নিয়ে আসে। তেমুজিন দেখে তার ছেলে বড় হয়ে গেছে এবং ভিক্ষুর স্ত্রীর একটি ছোট মেয়েও আছে। তারা সবাই একসঙ্গে সুখে থাকতে শুরু করে। একদিন ভিক্ষুর স্ত্রী তেমুজিনকে বলে, সব মঙ্গল একই রকম, সবাই চুরি করে আর একে অপরকে হত্যা করে। এই কথাটি তেমুজিনের মনে গভীর আঘাত করে। সে সিদ্ধান্ত নেয় সে পরিবার ছেড়ে বেরিয়ে যাবে এবং সব উপজাতিকে একত্রিত করে নতুন একটি মঙ্গল রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে নিয়মকানুন থাকবে। তেমুজিন 3টি নিয়ম স্থির করে। 1. নারী ও শিশুদের কখনো হত্যা করা যাবে না। 2. শত্রুর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে। 3. নিজের খান বা নেতাকে কখনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। এরপর দৃশ্য কেটে যায় এবং আমরা 1196 সাল দেখি। বহু বছর আগে নেওয়া শপথ অনুযায়ী তেমুজিন বহু গোত্র জয় করে বিশাল মঙ্গল সাম্রাজ্য গড়ে তুলেছে। তার সামনে একমাত্র বাধা তারই ভাই জামুকা, যে নিজেও বিশাল সৈন্যবাহিনী গড়ে তুলেছে। তারা দুজন যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়। তেমুজিন যুদ্ধের বদলে জামুকাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জামুকা উত্তেজিত হয়ে সরাসরি সৈন্য পাঠিয়ে আক্রমণ শুরু করে, যার ফলে তার বেশিরভাগ সৈন্য মারা যায়। কয়েক ঘন্টা লড়াই শেষে তেমুজিন জয়ী হয় এবং জামুকাও তার কয়েকজন লোককে জীবিত বন্দী করে। তেমুজিন জামুকার সৈন্যদের হত্যা না করে নিজের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নেয়। তৈমুরখার ড্রাইভে আমরা একজন বৃদ্ধ মানুষকে দেখি যিনি চীনে তৈমুরকে সাহায্য করেছিলেন। তেমুজিন তাকে নিজের গোত্রের উপদেষ্টা করে নেয়। রাতে তেমুজিন জামুকার পাশে বসে বলে, ভাই, এই যে নিজের রাজ্য বড় করার লোভ, এটাই আজ আমাদের এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে আমাদের একে অপরকে হত্যা করতে বাধ্য হতে হচ্ছে। জামুকা তেমুজিনকে বলে, যদি আমি তোমার জায়গায় থাকতাম তবে আমি আমার শত্রুর সব সৈনিকদের হত্যা করে দিতাম। বন্ধুরা, এখান থেকেই বোঝা যায় তেমুজিন আর জামুকার চিন্তাধারা কত ভিন্ন ছিল। এই কথোপকথনের পরে তেমুজিন তার ভাই জামুকাকে ক্ষমা করে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা বোর থেকে তেমুজিনের স্ত্রীকে দেখি, যিনি নিজের সন্তানদের দেখে খুব খুশি হন। এখান থেকে দৃশ্য বদলে 1206 সালে চলে আসে। আমরা তেমুজিনকে দেখি, যিনি তখন পুরো মঙ্গল গোত্রের খান হয়ে গিয়েছিলেন। তার নাম রাখা হয় চেঙ্গিজ খান, আর আরেক নামে তাকে ডাকা শুরু হয় চেঙ্গিজ খান। এরপর তিনি পুরো ট্যাঙ্গুট সাম্রাজ্য ধ্বংস করে নতুন করে এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তিনি মোনাস্ট্রি শহরকে ধ্বংস করেননি, এটা ছিল তার মায়ের শেষ ইচ্ছা। কারণ মাখান তাওজি তাকে বলেছিলেন, যদি আমি তোমার স্ত্রীকে উদ্ধার করে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি, তুমি এই মোনাস্ট্রি শহর ধ্বংস করবে না। আর পরবর্তীতে এই মোনাস্ট্রি শহরই মঙ্গল সাম্রাজ্যের সূচনাস্থল হয়ে ওঠে, এক বিশাল সাম্রাজ্য যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য।